হ্যালো সবাইকে। আমরা আজকের আলোচনার বিষয়ে যেটি আলোচনা করব সেটি হচ্ছে আয়তক্ষেত্র। আগের দিন আমাদের আলোচনা করা হয়ে গেছিল পরিমিতি কিভাবে পড়তে হয় এবং পরিমিতির 2D পিকচার মানে কি, 3D পিকচার মানে কি, পরিমিতিতে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, কার ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, কার আয়তন নির্ণয় করতে হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের ওই ভিডিওতে বোঝানো হয়ে গেছিল। আজকের আলোচনা বিষয় হচ্ছে পরিমিতির একটি বিশেষ পার্টকে নিয়ে, যেটি হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, যেই পার্টটি আগের দিনে দেওয়ার কথা ছিল কিন্তু আজকে দেওয়া হবে। প্রশ্নটা হচ্ছে, স্যার আয়তক্ষেত্র মানে কি? মানে আমাদেরকে চলে আসতে হবে আয়তক্ষেত্রের আলোচিত বিষয়ে, যে আয়তক্ষেত্র মানে কি। স্যার আয়তক্ষেত্র অবশ্যই একটা চতুর্ভুজ। ওকে, আয়তক্ষেত্র অবশ্যই একটা চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজ কাকে বলবো স্যার? চতু মানে 4 আর ভুজ মানে বাহু। তাহলে যে চিত্রের ক্ষেত্রে 4টা বাহু থাকবে ওটাকে আমরা চতুর্ভুজ বলবো। এর মানে কি স্যার? তাহলে এটাকে আমরা কি আয়তক্ষেত্র বলবো? না, চতুর্ভুজের অনেকগুলো ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে বলেন তো, আয়তক্ষেত্রের একটা কন্ডিশন থাকবে কিনা, যে এই কন্ডিশন যদি হয় ওই পিকচারটার ক্ষেত্রে তবেই তাহলে ওটা আয়তক্ষেত্র, তাই কিনা? তাহলে চতুর্ভুজের অনেকগুলো ভাগ হতে পারে, যেরকম ট্রাপিজিয়াম হতে পারে, রম্বস হতে পারে, তারপরে আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, অনেকগুলো হতে পারে। যখন চতুর্ভুজ নিয়ে আলোচনা করবো তখন ওটা নিয়ে আলোচনা করা হবে। এখন যেহেতু আয়তক্ষেত্র পড়াচ্ছে আপনাদেরকে, সুতরাং আমরা আয়তক্ষেত্রটি ভালো রকম বুঝে নি, তাই কিনা? আচ্ছা, তাহলে আয়তক্ষেত্র অবশ্যই একটা চতুর্ভুজ। এবারে প্রশ্নটা হচ্ছে, স্যার এটাও যেহেতু চতুর্ভুজ, তাহলে এ যে আয়তক্ষেত্র হওয়ার এর শর্তগুলো কি কি? ওকে, তাহলে আমরা এই শর্তগুলো বুঝার একটু চেষ্টা করি এবং আয়তক্ষেত্রতে গভীরভাবে ঢুকি। আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় যদি ভালো রকম ক্র্যাক করতে চান, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি প্রচন্ড কাম্যযোগ্য হবে। সুতরাং আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। দেখবেন আপনাদের সূত্র থেকে চালু করে সমস্ত জিনিসগুলো নিমিষে শেষ হয়ে যাবে, এটা আপনাদেরকে শিওর বলছি। আচ্ছা, আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র কোনটাকে বলবো? আয়তক্ষেত্র সেগুলো কি বলবো যার ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। বিপরীত বাহুর মিনিংস কি স্যার? মানে কি বোঝাচ্ছে স্যার? যে এই যে বাহুটা, এর ঠিক উল্টো সাইডের বাহুটা, এরা পরস্পর সমান হবে এবং এই বাহুটা পরস্পর সমান হবে। অর্থাৎ তাহলে বিপরীত বাহুগুলো পরস্পরের সঙ্গে সমান হবে, তবেই সেটা আয়তক্ষেত্র। একটু ভালো রকম বুঝবেন কিন্তু। তার সঙ্গে কি, এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল হতে লাগবে। কি হতে লাগবে? সমান্তরাল। তো এটা ভেরিফাইড অতটাও না, মানে ভেরিফাইড তো অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু মানে যে শর্তগুলো আমাদের কামযোগ্য সেগুলো আমরা করবো, ঠিক না? তাহলে কি অবশ্যই পরস্পর কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, এটা একটা শর্ত। তার সঙ্গে আরেকটা শর্ত কি, যে না প্রত্যেকটা দুটা বাহুর মধ্যে কোণটা 90 ডিগ্রি হতে লাগবে। প্রত্যেক দুটা বাহুর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হতে লাগবে, তাহলে সেটা আয়তক্ষেত্র। কারো বোঝা এইটুকুনিতে আমাদের সমস্যা হওয়ার কথা না। অবশ্যই আমরা বুঝতে পেরে গেছি, তাই তো? বুঝতে পেরে গেছি কিনা যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে আর তার সঙ্গে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। আর আমরা ভালো রকমই জানি চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাই কিনা? আচ্ছা, তো চতুর্ভুজ নিয়ে ডিপলি আলোচনা করলে ওটা তো বোঝানো হবেই। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হচ্ছে? 90 ডিগ্রি করে হচ্ছে। তার সঙ্গে আমরা যদি এই আয়তক্ষেত্রের বিপরীত মানে বিপরীত শীর্ষবিন্দুগুলোকে যদি যোগ করে দিই, কি করে দিই? যোগ করে দিই। যোগ করলে এটাকে বলা হয় কর্ণ, ডায়াগোনাল অর্থাৎ কর্ণ। তাহলে কর্ণ আমরা চিনতে পারলাম কোনটাকে বলা হয়। কর্ণ মানে কি, এই যে চতুর্ভুজের বিপরীত আয়তক্ষেত্রে যে বিপরীত শীর্ষবিন্দুগুলো ছিল এদেরকে যুক্ত করে দিয়েছি। যুক্ত করে দিলে দেখেন তো এখন দুটা আমরা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। এই দিক থেকে দেখবেন একটা ত্রিভুজ, তার সঙ্গে এই দিক থেকে দেখবেন আর একটা ত্রিভুজ। কটা ত্রিভুজ পেয়ে গেলাম? এরকম দুটা ত্রিভুজ পেয়ে গেছি। ওকে, এই যে দুটা ত্রিভুজ পেয়েছি এদের ক্ষেত্রফলটা অবশ্যই সমান হবে। এই ত্রিভুজটার যতটা ক্ষেত্রফলটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা সমান হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে ত্রিভুজটা উৎপত্তি হয়েছে অর্থাৎ তৈরি যে হলো, তাহলে আমরা দেখেন তো এই প্রথম আমরা নামগুলো শিখে নিই। শুনেন একটু, যেই বাহুর দৈর্ঘ্যটা বড় হয় ওটাকে আমরা বলে থাকি দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটা যদি বড় হয় ওটাকে কি বলে থাকি? দৈর্ঘ্য। দেখেন এখানে দুটা বাহু সমান আছে কিনা?
তাহলে যেহেতু এই দুটো বাহু সমান আছে, তাহলে এদের নাম সেম হওয়া উচিত, এদের নাম সেম হওয়া উচিত। তো যেটা বড় বাহু হয় ওটাকে বলা হয় দৈর্ঘ্য, ইংলিশে বলা হয় লেন্থ, ইংলিশে বলা হয় লেন্থ, বাংলায় বলা হয় দৈর্ঘ্য। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় 100% এটাও দৈর্ঘ্য। আচ্ছা, তারপর যেটা ছোট বাহু হয় ওটাকে বলা হয় প্রস্থ। কি বলা হয়? প্রস্থ। ছোট বাহুটাকে প্রস্থ, ইংলিশে বলি ব্রেথ। কি বলে থাকি? ব্রেথ। তাহলে এটা যদি ব্রেথ হয় অবশ্যই এটা ব্রেথ। ক্লিয়ার বিষয়টা? এটা যদি ব্রেথ হয় এটাও ব্রেথ, এটা যদি দৈর্ঘ্য হয় এটাও দৈর্ঘ্য। এইটুকুনি আমাদের বোঝা নিয়ে কোনো সমস্যা না। এবারে আমাদের ওই আলোচনার বিষয়টাতে দেখেন তো, এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল? কটা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ, তাই কিনা? আমি কি কাজ করলাম? একটা ত্রিভুজকে মিশিয়ে দিলাম। আচ্ছা স্যার, আপনি তো একটু আগেই বললেন যে এটার নাম বলে কর্ণ। যখন কোনাকুনি যুক্ত করলেন সেটাকে বলি কর্ণ। আচ্ছা, কি বলি? কর্ণ। আচ্ছা, আপনি যদি সব থেকে বড় বাঁশের দণ্ড রাখতে চান এই জমিতে, এই যে জমিটা ছিল, আমি 1 মিনিটের জন্য আবার করে দিচ্ছি। আপনাকে বললাম যে আপনি সব থেকে বড় এরকম একটা ধরনের 4 কোনা জায়গা আছে, এই জায়গাটাতে সব থেকে বড় বাঁশের দণ্ড রাখবেন। সেটা কোথায় রাখবেন, কোন বরাবর রাখবেন, তাহলে সব থেকে বড় দণ্ডটা পাবেন। তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন যে না, কোনাকুনি অর্থাৎ কর্ণ বরাবর যদি রাখেন সব থেকে বড় দণ্ডটাকে রাখতে পারবেন। এবারে আয়তক্ষেত্রের কিন্তু ডিটেলস বিষয়টার আলোচনা প্রথম ভিডিওতে করা হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে লিঙ্কটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন। দেখবেন ক্ষেত্রফল আর আয়তন নিয়ে আপনাদের কোনো সমস্যাই কোনোদিন আর হবে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে ওইটুকুনি শিখে গেলাম। দেখেন তো, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এই ত্রিভুজটার এই কোণটা কত ডিগ্রি পেয়ে যাচ্ছি? 90 ডিগ্রি। আর ইনসিওর এই যে কোণগুলো, এই কোণগুলো আমরা 90 ডিগ্রি বলতে পারবো না, কিন্তু এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, যখন কোনো কোণের পরিমাপটা 90 ডিগ্রি হয় ওটাকে আমরা সমকোণ বলে থাকি, তাই কি না? কি বলে থাকি? সমকোণ। যেহেতু এই ত্রিভুজটা একটা সমকোণ সম্পন্ন ত্রিভুজ, সেই জন্য এই ত্রিভুজটাকে আমরা বলে থাকবো সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আশা করি আমাদের কারো এইটুকুনি বোঝা নিয়ে কোনো সমস্যা হয়নি যে এটার নাম কেন সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, এই সমকোণী ত্রিভুজ রিলেটেড একটা সূত্র দিয়েছিলেন পিথাগোরাস, যেটা পিথাগোরাস থিওরাম নামে পরিচিত। ওকে, পিথাগোরাসের থিওরামটা কি ছিল? উনি বলছিলেন যে না, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে লাগবে। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে উনি বললেন কি, যদি এটা ভূমি হয়, এটা ভূমি হয়, আর এটা যদি লম্ব হয়, আর এটা যদি অতিভুজ হয়, ক্লিয়ার বিষয়টা? অতিভুজ হয়, তাহলে উনি কি বললেন? উনি বললেন যে না, একটা কাজ করা যায় যে ভূমির স্কয়ার আর লম্বের যদি স্কয়ার করি আর এদের যদি যোগ করি সেটা হচ্ছে অতিভুজের স্কয়ার সমান হবে, যখন এটা সমকোণী ত্রিভুজ হবে। এটা কে বললো? পিথাগোরাস। কে বললো? পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার is equal to লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার বিষয়টা? এইটুকুনি আশা করি আমরা সবাই বুঝতে পারছি, এইটুকুনি আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। ক্লিয়ার? যেরকম আমরা একটা এক্সাম্পল নিতে পারি, ধরে নিন আপনি 4 মিটার উঁচুতে একটা দেওয়ালে আপনার মইটা অর্থাৎ সিঁড়িটাকে ঠেকাবেন, আর ভূমি ছিল, দূরত্ব ছিল 3 মিটার। এর মানে সিঁড়িটা কতটুকুনি? এখানে যদি সিঁড়িটা এখান থেকে ভূমির দূরত্বটা কত হয়? 3 মিটারের, আর দেওয়ালটার উঁচু কতটা হয়? 4 মিটারের। তাহলে আপনি এখান থেকে ওইখানে পৌঁছাতে কত মিটারের আপনাকে সিঁড়িটা নিতে হবে? তাহলে আপনাকে কি করতে হবে? এর স্কয়ার যোগ করবেন, যোগ করে ওর বর্গমূল করবেন, তাহলে দেখবেন বর্গমূলটা করলে আসে কত? 5। অর্থাৎ 5 মিটার আপনাকে সিঁড়িটা নিতে হবে, সব থেকে বেস্ট হবে। ক্লিয়ার? সেম ভাবে দেখেন তো, এই যে আয়তক্ষেত্রে আমরা যখন একটা কর্ণকে অ্যাড করেছিলাম তখন এই একটা চিত্র উৎপন্ন হয়েছিল। তাহলে দেখেন তো, এখান থেকে তাহলে তো আমরা এখন একটা সূত্র তৈরি করতে পারি, এই পিথাগোরাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। যেটা সব থেকে বড় বাহু হয় সেটাকে অতিভুজ বলি। আচ্ছা, এখানে যেটা অতিভুজ, এখানে ওটার নাম কি দাঁড়াইছে? কর্ণ। এখানে যেটার নাম লম্ব, এখানে ওটার নাম কি দাঁড়াইছে? প্রস্থ। এখানে যেটা ভূমি, এখানে ওটা কি দাঁড়াইছে? দৈর্ঘ্য। কারো বুঝতে এইটুকুনি সমস্যা কি? অবশ্যই না। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র তৈরি করতে পারি না? কর্ণ ইজ ইকুয়াল টু প্রস্থ, কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু প্রস্থ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। কি?
কারো বুঝতে সমস্যা হচ্ছে কি না? তাহলে আমরা যদি কর্ণ বের করতে চাই তাহলে স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে রুট হয়ে যাবে। রুট ওভার অফ বলা যায় না এটাকে একটু সোজা করে লম্ব স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণের মান যদি আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে বের করতে বলে কিছুই না, লম্ব সরি এখানে লম্ব মানে কাকে বলবো, লম্ব কাকে বলছিলাম, দৈর্ঘ্যকে, তাই কিনা? লম্ব কাকে বলছিলাম? দৈর্ঘ্যকে। এক সেকেন্ড, কাকে বলছিলাম? দৈর্ঘ্যকে। কি পারছি তো বুঝতে? তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে কোন পিকচারের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে কর্ণ নিমিষেই বের করে নেওয়া যায়। এইটুকুনি আমাদের হয়তো বুঝার কোনো সমস্যা না। তাহলে কর্ণ বের করতে কিন্তু আমরা শিখে গেলাম, কর্ণ বের করতে শিখে গেলাম। আচ্ছা, আয়তক্ষেত্রর বিশেষ কিছু না, মেইনলি তিনটা সূত্রই জানতে হয়, বাকি নিজে থেকেই সবকিছু হয়ে যায়। ওকে, তাহলে কর্ণ বের করতে শিখে গেলাম, কর্ণ বের করতে শিখে গেলাম। আচ্ছা, এবারে তাহলে আয়তক্ষেত্র মানে কি স্যার আমরা বুঝে নিয়েছি। স্যার আয়তক্ষেত্র মানে কি বুঝে নিয়েছি। ধরে নিন যে এটা যদি 10 মিটার হয়, দৈর্ঘ্যটা কি বললো 10 মিটার, দৈর্ঘ্যটা বললো 10 মিটার আর প্রস্থটা বলছে 8 মিটার, প্রস্থটা বলছে 8 মিটার। এটা তাহলে 10 মিটার, এটা বললো 8 মিটার। তাহলে স্যার আমরা অবশ্যই এটুকুনি বলতে পারবো যে দৈর্ঘ্য যদি আপনি এক সাইডে বলেন তাহলে অপর সাইডটা অবশ্যই 10 মিটারই হবে। এটা যদি প্রস্থ হয় তাহলে এটুকুনিও প্রস্থই হবে, অর্থাৎ এটুকুনিও স্যার 8 মিটারই হবে। এটুকুনি কিন্তু আমাদের সবাইকে বুঝতে লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পারছি এটুকুনি? পারছি তো? আচ্ছা, দেখবেন একটু এবারে আমাদেরকে জানতে হয় পেরিমিটার অর্থাৎ পরিসীমা কি। পরিসীমা কিছুই না, যে কোনো একটি চিত্রের পরিসীমা মানে ওর জায়গাটা কত দূর জুড়ে আছে ওইটার পরিমাপ করাটাকে কি বলা হয়? পরিসীমা। পরিমাণে চারদিকের সীমাটা কতটা। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের পেরিমিটার অর্থাৎ পরিসীমা বের করতে চাই তাহলে ধরে নিন আপনি এখান থেকে মাপতে চালু করলেন। এখান থেকে মাপতে চালু করলে তাহলে প্রথম এই আল বরাবর, এই আল বরাবর, এই আল বরাবর যাবেন, তারপরে এই আল বরাবর যাবেন, তাই কিনা? তাহলে পরিসীমাটা কি দাঁড়াবে একটু দেখেন খালি। তাহলে যে কোনো ছবির ক্ষেত্রে পরিসীমা মানে কি? ওর চারদিকের ওয়ালগুলো সমষ্টি মানে মানটা যোগ করে দেওয়া, ওটি হচ্ছে পরিসীমা। ওকে, তাহলে দেখেন তো আপনি এখান থেকে পরিমাপ নিতে চালু করছিলেন, তাহলে একবার কি পাবেন? দৈর্ঘ্য, একবার কি পাবেন? প্রস্থ, ফের একবার পাবেন দৈর্ঘ্য, ফের একবার পাবেন প্রস্থ। তাহলে হিসাবে দেখলে কিনা আপনারা দৈর্ঘ্য কবার পাচ্ছেন? 2 বার। দৈর্ঘ্যকে কবার পাচ্ছেন দেখেন তো? 2 বার। আর প্রস্থকে কবার পাচ্ছেন? 2 বার। 2 বার প্রস্থকে পাচ্ছেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে যে কোনো ছবির ক্ষেত্রে পরিসীমা বের করা কোনো ব্যাপারই না। পরিসীমা বের করার নিয়ম কি স্যার? পরিসীমা বের করার নিয়ম হচ্ছে চারদিকের বাহুগুলো যোগ করে দেওয়া, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কবার পেলাম? 2 বার। প্রস্থ কবার পেলাম? 2 বার। তাহলে 2 2 কমন নিলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, তাহলে পরিসীমা বের করা আমাদের তুরিতি হয়ে গেল। কিন্তু পরিসীমা বের করতে পারছি তো? পারলাম তো? আচ্ছা, আপনাকে যদি আমি বলে দিই যে কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার, তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করি এখন যে পরিসীমা কত, তাহলে আপনি কিছু কি করতে যাবেন? ওই দৈর্ঘ্য আর প্রস্থের যোগ করে দিন। 10 আর 8 18, একে 2 দিয়ে গুণ করবেন, 18 2 36, তাহলে তো হয়ে যায়, তাই কি না? তাহলে পরিসীমা বের করা কোনো মুশকিলই না। দৈর্ঘ্য প্রস্থের যোগফল দিয়ে 2 দিয়ে গুণ করে দিব। আচ্ছা, পরিসীমাকে ইংলিশে আমরা বলে থাকি পেরিমিটার। কি বলে থাকি? পেরিমিটার। ওকে, পেরিমিটারকে কি দ্বারা প্রকাশ করতে পারি? তাহলে পি দ্বারা প্রকাশ করতে পারি, কোনো সমস্যা না। দৈর্ঘ্যকে কি বললাম? লেন্থ। প্রস্থকে ব্রেথ বললাম, তাই কিনা? তাহলে আমরা পরিসীমাকে পি দ্বারা প্রকাশ করলে পি ইজ ইকুয়াল টু বলা যায় 2 ইন্টু এল প্লাস বি। সমস্যা নাই? সমস্যা? অবশ্যই সমস্যা হওয়ার কথা না। তাহলে যদি আমরা অর্ধ পরিসীমা বের করি, অর্ধ পরিসীমা, স্যার অর্ধ পরিসীমা মানে কি স্যার? বুঝলাম না।
অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে অর্ধেক করে দেওয়া। যেমন ধরে নিন আপনি যখন যাচ্ছেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে যখন যাত্রা শুরু করলেন তো দৈর্ঘ্যকে একবার পেলেন, প্রস্থকে একবার, ফির একবার দৈর্ঘ্যকে, ফির একবার প্রস্থকে পাচ্ছেন। আমি দুইবার না নিয়ে কি নিচ্ছি, একবার দৈর্ঘ্য একবার প্রস্থ নিচ্ছি, তাহলে পরিসীমাটাকে কি করছি, অর্ধেক করছি কিনা, মানে অর্ধেকটুকু নিচ্ছি রাস্তার। সেই জন্য এটাকে বলবো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা করা মানে কি 2 ইন্টু এল প্লাস বি কে ওকে 2 দিয়ে ভাগ করা, তাহলে তো অর্ধ পরিসীমা হয়ে যায়, দেখি না, যোগফলটা দৈর্ঘ্য আর প্রস্থ যোগফলটা, তাহলে এল প্লাস বি। তাহলে অর্ধ পরিসীমা আমরা শিখে গেলাম কিভাবে বের করতে হয়। আর এখানকার অঙ্কগুলো কিন্তু আমরা অর্ধ পরিসীমা দিয়ে করব। যতগুলো আয়তক্ষেত্রের অঙ্ক আছে সবগুলো কি দিয়ে করব, অর্ধ পরিসীমা দিয়ে করব। এইটুকুনি আমাদের বুঝা নিয়ে কোনো সমস্যা না, পরিসীমা অর্ধ পরিসীমা আশা করি আমরা বুঝে গেছি। এবারে আমরা বের করতে শিখবো কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, যেরকম ধরে নিন আপনি যে মেঝেটাতে বসে পড়ছেন বা যে চৌকিটাতে বসে পড়ছেন বা যেই খাটে বসে পড়ছেন, সেই খাটটার একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। দৈর্ঘ্য প্রস্থের দরুন ভেতরে দেখবেন খাটটার অনেকটা জায়গা আছে কিনা, খাটটাও তো একটা দৈর্ঘ্য প্রস্থের জন্য একটা জায়গা আছে কিনা, ওই জায়গাটাকে আমরা কি বলে থাকি, ক্ষেত্রফল বলে থাকি। এর মানে যতটা জায়গা জুড়ে থাকে ওটাকে আমরা কি বলবো, ক্ষেত্রফল। ওকে, তাহলে যেরকম ধরুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লেন্থ হচ্ছে এটা আর ব্রেথ হচ্ছে এটা, তাহলে এর ক্ষেত্রফলটা কি, এর ক্ষেত্রফল মানে এর ভেতরে কতটা জায়গা আছে, কতটা জায়গা আছে মানে এইটুকুনি, এটা হচ্ছে এর ক্ষেত্রফল। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটা হবে, দৈর্ঘ্যের সঙ্গে আমরা প্রস্থকে গুণ করব, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করব, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করব। কারো বুঝতে এইটুকুনি সমস্যা কি, অবশ্যই হওয়ার কথা না। এর ভেতরে কতটা জায়গা আছে বের করার জন্য আমরা মেজার করব প্রথম দৈর্ঘ্য কতটা, তার সঙ্গে প্রস্থ কতটা, তাহলে বেরিয়ে যাবে। দৈর্ঘ্যকে ইংলিশে এল বলি আর প্রস্থকে বি বলি আর ক্ষেত্রফলকে এ বলি, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে লেন্থ ইন্টু ব্রেথ। আশা করছি আমাদের এইটুকুনি বোঝা নিয়েও কোনো সমস্যা হয়নি। ওকে, এবারে আমি আপনাদেরকে ফ্রেশ করে যে 3টে সূত্র বুঝিয়ে দেওয়া হলো সেই 3টে সূত্র লিখে দিচ্ছি, আপনারা পারলে ওইটুকুনি স্ক্রিনশট করে নিতে পারেন। তার সঙ্গে আজকের যে যে টাইপের অঙ্কগুলো বোঝানো হবে সেই অঙ্কগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে যেটি করে দিতে চাইলাম সেটি হচ্ছে কি, ওই যে সূত্রগুলোকে সুন্দর করে লিখে দিতে চাইলাম আপনাদেরকে, সুন্দর করে সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে। পরিসীমা মানে বুঝিয়ে দিলাম একটু আগে, ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু এল ইন্টু বি, ইউনিট স্কোয়ার, সবসময় ইউনিটটা সেমি স্কোয়ার বা বর্গমিটার, বর্গ সেমি বা মিটার স্কোয়ার বা সেমি স্কোয়ার এরকম থাকবে। কারণটা হচ্ছে দৈর্ঘ্যেরও কিছু একটা একক হয় আর প্রস্থেরও কিছু একটা একক হয়, একক আর এককের গুণ করলে কি হয়, এককের স্কোয়ার, সেই জন্য ইউনিট স্কোয়ার হয়ে যায়, ওটা হচ্ছে এখানে বিষয়টা। আর কর্ণের সূত্রটা কি, রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আমরা সবাই জানি একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের সবারই জানা, এইটুকুনি থেকে দেখবেন একটু ইউনিভার্সাল, মানে এখানকার কি না একটা ইউনিফর্ম কি বলবো সূত্র হয়ে যায়, একটা ভালো আদর্শ সূত্র হয়ে যায়। দেখবেন এল প্লাস বি তার হোল স্কোয়ার, এল প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখলে আমরা এটা সিম্পলি বলে থাকি যে না স্যার এরকম তো একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস সরি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা, স্যার কি সূত্রটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তো। হ্যাঁ, কিন্তু এখানে দেখবেন অনেকগুলো কিনা কাজ হয়ে যায়, এটার সঙ্গে সূত্রগুলোর সঙ্গে রিলেট করা যায়। দেখবেন এল প্লাস বি, এল প্লাস বি মানে কি, এল প্লাস বি মানে নিশ্চয়ই একে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে পি বাই 2 করে দেওয়া। তাহলে আমি কি করছি, এল প্লাস বি তার হোল স্কোয়ারকে পি বাই 2 তার হোল স্কোয়ার বলে দিয়েছি। আচ্ছা, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বলা যায় কিনা, কারণ স্কোয়ার রুট আউট হয়ে প্লাস 2lb। আচ্ছা, রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফির কি জানি, ডি কিনা, তাহলে ডি এর স্কোয়ার হবে প্লাস 2l lb, lb মানে ফির কি, lb মানে l ইন্টু বি মানে এ, তাহলে 2a। তাহলে অর্ধ পরিসীমার স্কোয়ার করব, অর্ধ পরিসীমার স্কোয়ার করে কর্ণের স্কোয়ারের সঙ্গে 2 ইন্টু ক্ষেত্রফল যোগ করলেই আমরা একটা নিয়ম পেয়ে যাচ্ছি। এই নিয়মটা মনে রাখলে আমাদের অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। কিছুই না, আপনাদেরকে এই সূত্রটা মনে রাখলেই ওই নিয়মটা মনে থেকে যায়। ক্লিয়ার বিষয়টা? এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি টাইপের অঙ্ক করতে শেখাচ্ছি। মিনিমাম আজকে 3টি টাইপ নিয়ে আলোচনা করা হবে।
আপনারা ধীর সহকারে দেখতে থাকেন অঙ্কগুলো, আর দেখবেন জবের ক্ষেত্রে সব অঙ্ক তুরিতি উড়িয়ে দেবে। এখন আপনাদেরকে যেই প্রথম টাইপে শেখাবো সেটি হচ্ছে ক্ষেত্রফল দেওয়া থাকলে এবং পরিসীমা দেওয়া থাকলে কিভাবে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং কর্ণকে নির্ণয় করব। আপনারা জানেন অবশ্যই, আপনারা এলবিএস এডুকেশনের পড়াশোনা করছেন বা এলবিএস এডুকেশনকে ফলো করছেন। এলবিএস এডুকেশনের একটা নিয়ম আছে যে না, এলবিএস এডুকেশনে প্রথম যে কোনো সূত্রকে বুঝিয়ে দেওয়া হয়, তারপরে ওই সূত্রটির শর্টকাট ট্রিক্সটি তৈরি করে দেওয়া হয়। আগে তৈরি করে দিই, তারপরে অ্যাপ্লাই করি। ওকে, তো আমরা সেমভাবে এই অঙ্কটিকে আগে সলভ করে দিব, তারপরে এরকম টাইপের অঙ্কগুলোকে শর্টকাটে করব। আপনারা এই অঙ্কটিকে বুঝেন, বাকি অঙ্কগুলোকে তুরিতি উড়িয়ে দিতে পারবেন। দেখেন, আচ্ছা সলিউশন করছি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 192। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থর মানটা কত বলে দিয়েছে? 192 এত বর্গ মিটার। ওকে, আচ্ছা, আর পরিসীমাটা কত বলছে? 56। পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, কত? 56 মানে 56। আচ্ছা, পরিসীমাকে যদি আমরা অর্ধেক করে দিই, তাহলে আমরা প্রথমে শিখে গেছি যে পরিসীমার অর্ধেক করা মানে অর্ধ পরিসীমা করা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থের দুইটাই দিকে গুণাকার ছিল, ওইদিকে নিয়ে গেলে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে লেন্থ প্লাস ব্রেডটা কত পেয়ে যাচ্ছি? 28। ক্লিয়ার বিষয়টা? এর মানে একটু যদি বুঝেন, এই জিনিসটাকে আমি ছবিতে বুঝাইছিলাম আপনাদেরকে, যে টোটাল পরিসীমাটুকুনি যদি 56 হয়, তাহলে এইটুকুনি থেকে এইটুকুনি দৈর্ঘ্যটা কত হয়ে গেল? 28। কত হয়ে গেল? 28। আচ্ছা, এবারে প্রশ্নটা হচ্ছে, দেখেন ওরা কি বলছে, এত মিটার বলছিল তাই কিনা? তাহলে ওরা কি বলছে দেখেন, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলটা 192 আর যোগফলটা 28। আপনারাই ভাবেন তো, এমন দুটো সংখ্যা বলো যে দুটো সংখ্যার যোগফল 28 হবে, আবার ওই দুটো সংখ্যার গুণ করলে 192 হবে। বের করতে পারবেন কি? হ্যাঁ, অবশ্যই বের করা যায়। তাহলে প্রথম নিয়ম কি? আমাদের যেটা পরিসীমা দেওয়া থাকবে সেটার অর্ধেক করে নিব, অর্ধ পরিসীমা করে নিব। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত? 28 আর গুণফল 192। কিরকম বের করব? বের করার সব থেকে সহজ নিয়ম কি? 192 কে ছোট্টবেলায় যে কাজটা করতাম, সিঁড়ি ভাঙ্গার কাজ। কিসের কাজ? সিঁড়ি ভাঙ্গার কাজ। অবশ্যই সিঁড়ি ভাঙ্গার কাজ করতে পারবো, তাই কিনা? আপনারা ভাঙতে থাকবেন। আর দিয়ে ভাঙি, আর 2 এ 16 বাঁচে 32, 32 আর 4 এ 32, 2 দিয়ে 2 12 24 বা 12 দিয়ে 24। আচ্ছা, আর 2 এর গুণ করলে কত হয়ে যায়? 16 না? ইন্টু 12। আচ্ছা, 16 12 তাহলে গুণ করলে কত হয়? 192। 16 12 গুণ করলে 192, আর 16 আর 12 যদি যোগ করি তাহলে কত হয়ে যায়? 28। কত হয়ে যায়? 28। এর মানে আমরা একটা পেয়ে গেলাম কি, যে না, 16 আর 12 যদি গুণ করি 192, যোগ করলে 28, আমাদের এই দুটি শর্তকে মেনে নিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটা বাহু কত হবে? 16, অপর বাহুটা 12। একটা বাহু 16, অপর বাহুটা 12। ক্লিয়ার বিষয়টা? একটা 16, অপরটা 12। অর্থাৎ তাহলে 16 কোনটাকে নিব? দৈর্ঘ্যটাকে। 16 দৈর্ঘ্যটাকে, আর প্রস্থটাকে 12 মিটার। হয়ে গেল কাজ। আমাদের তো এটাই বের করতে বলছিল, দৈর্ঘ্য প্রস্থ কত? 16 আর 12। আমি আপনাদেরকে বুঝার সুবিধার্থের জন্য এতটুকুনি বললাম। আপনারা কি পরীক্ষা হলে এরকম করতে যাবেন এত ইসে, যে না পরিসীমা মানে 2 × l + b = এটা না, একবারে ভাগ করে দিন পরিসীমাকে। পরিসীমাকে ভাগ করলে তাহলে সমষ্টিটা এত আসবে, গুণফলটা এত আসবে। এবারে এই যেটা গুণফল দেওয়া থাকবে ওটাকে সিঁড়ি ভাঙা করেন, ব্যাস, তাহলেই তো কাজ কমপ্লিট। ক্লিয়ার বিষয়টা? তাহলে এবারে আমি এক একটা করে एग्जांपल দিয়ে দিই। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 16 মিটার। ওকে, প্রস্থ পেয়ে গেলাম, ব্রেথ পেয়ে গেলাম কত? 12 মিটার। ওকে, তাহলে এইরকম কয়েকটা অঙ্কর টাইপ আপনাদের সামনে তুলে ধরছি। আমি 2-4টা করে দেওয়ার পর, 2টা বা 3টা করে দেওয়ার পর 4th নাম্বারটা আপনারা করবেন। এরকম আমি বাড়ির কাজ দিয়ে দেবো। ক্লিয়ার? বুঝতে পারলাম আশা করি? এই টাইপের কয়েকটি প্রশ্ন আমরা এখানে তুলে ধরেছি। ওই যেই টাইপের প্রশ্নটি বলা হয়েছিল যে না, পরিসীমা এবং ক্ষেত্রফল যদি দেওয়া থাকে কিভাবে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং কর্ণের দৈর্ঘ্যকে নির্ণয় করব। দেখেন, কোশ্চেন নাম্বার 1-এ আপনাদের পরীক্ষার হলে যখন দেওয়া থাকবে আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার, ক্ষেত্রফল 48। পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এর মানটা কত বলে দিয়েছে? আপনারাই বলেন। 28 বলে দিয়েছে, ঠিক না? তাহলে সঙ্গে সঙ্গে আমরা যোগফলটা বের করে নিতে পারি কিনা? কত হয়ে যাবে? 14। অর্ধ পরিসীমাটা কত হয়ে যাবে? 14। ক্লিয়ার বিষয়টা? তাহলে আর ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 48। ক্ষেত্রফল মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইন্টু
প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থটার মানটা কত বলছে 48। আচ্ছা, তাহলে এইরকম দুটি সংখ্যা যাদের যোগফল 14 কিন্তু গুণফল 48, তাহলে আমরা 48 কে ভাঙাবো। 48 কে ভাঙাই স্যার, 48 কে ভাঙালে 8 6 48, 8 আর 6 এর যোগ করলে কত হয় 14, আর 8 আর 6 এর গুণ করলে কত হয়ে যায় 48, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম একটা, যদি এখন আয়তক্ষেত্র অঙ্কন করি, এই যে আয়তক্ষেত্র অঙ্কন করলাম, তাহলে এর দৈর্ঘ্যটা কত মিটার পেলাম 8 মিটার, দৈর্ঘ্যটা 8 মিটার এবং প্রস্থটা 6 মিটার। ক্লিয়ার? এবারে আমাদেরকে বের করতে বলছে কর্ণটা, কিটা বের করতে বলছে কর্ণ। স্যার কর্ণ মানে কি? কর্ণ মানে স্যার দৈর্ঘ্যের স্কয়ার, কর্ণ মানে দৈর্ঘ্যের স্কয়ার করব, আর প্রস্থের স্কয়ার করব আর তার বর্গমূল। দৈর্ঘ্যের স্কয়ার মানে 8 64, 6 6 36, 64 আর 36 কত হয় 100, 100 এর বর্গমূল কত 10, কত হয়ে যাবে 10। অর্থাৎ তাহলে কর্ণের দৈর্ঘ্য আপনাদের কত হয়ে যাবে 10 মিটার। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইটুকুনি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য এতটুকুনি করতে হলো, না হলে তো ত্রুটি বের করে দেওয়া যায়, তাই কি না? সেম ভাবে আমরা এখন কোশ্চেন নাম্বার 2টা সলভ করার চেষ্টা করি। আশা করি আমরা 1 নাম্বারটা বুঝে নিতে পেরে গেছি, তাই কি না? সেম ভাবে 2 নাম্বারটা করি। এবারে কিন্তু খুব ছোট্ট করে করছি, আপনারা তো বুঝতেই পারছেন প্রথম অঙ্কটা দেখে, তাই কি না? বুঝে নিয়েছেন। একটি আয়তাকার বাগানের পরিসীমা 24, পরিসীমা যদি 24 হয় তাহলে অর্ধ পরিসীমাটা কত হবে? অবশ্যই অর্ধ পরিসীমা মানে 2 দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে 12, কত হয়ে যাবে 12। আচ্ছা, ক্ষেত্রফল কত বলছে 32, তাহলে গুণফলটা কত 32, গুণফলটা কত বলছে 32, গুণফলটা যদি 32 হয় আর যোগফলটা যদি 12 হয় তাহলে কি হতে পারে বলেন তো? 8 4 32, দেখেন তো 8 4 32, 8 আর 4 এর গুণ করলে কত হয় 32, আর 8 4 যোগ করলে কত হয় 12, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে 8 আর প্রস্থ 4, দৈর্ঘ্য কত 8 প্রস্থ 4, দৈর্ঘ্য 8 প্রস্থ 4। তাহলে আমাদেরকে কি চাইছিল দৈর্ঘ্য, কত নম্বর অপশনটা রাইট হবে? বি নাম্বার অপশনটা রাইট। দেখছেন 2 সেকেন্ডের মধ্যে সবকিছুর आंसर। আচ্ছা, সেম ভাবে আমরা এটা যদি করি কোশ্চেন নাম্বার 3টা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ মিটার, পরিসীমা 48 মিটার হলে দৈর্ঘ্য কত? আচ্ছা, ক্ষেত্রফল কত বললো? আমি এইটুকুনি মিশাই দিই, হ্যাঁ, এটা যদি সলভ হয়ে গেল আপনারা স্ক্রিনশট বা কিছু একটা করতে পারেন। আচ্ছা, দৈর্ঘ্য কত বললো? না সরি, ক্ষেত্রফল কত বলছে? ক্ষেত্রফল বলছে 108 আর পরিসীমাটা 48, আমরা সঙ্গে সঙ্গে কি বের করব? অর্ধ পরিসীমা বের করব। কি অর্ধ পরিসীমা কত 24। আচ্ছা, এর মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 24 হবে, আর আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য প্রস্থ। অবশ্যই তাহলে অপশন টেস্টের মাধ্যমে এই অ্যান্সারটাকে বের করে নেওয়া যায়। কিভাবে? আমরা দৈর্ঘ্য আর প্রস্থটা যোগ করব, যেটা 24 হবে ওটাই রাইট আনসার হবে, নাহলে তো এই প্রসেস ওয়াইজ বের করবই। আচ্ছা দেখেন তো, 36 আর 3 39 যোগ করলে কত হয় 24, এটা অপশন হবে কি না? 18 আর 6 24, এটা অপশন কারেক্ট। দেখি আবার এই দিকে আবার ঠিক হতে পারে, 24 আর 27 আর 4 31 হবে না, 12 আর 9 21 হবে না। তাহলে কত নাম্বার রাইট অ্যান্সার হয়ে যাবে? বি নাম্বার। না করে অঙ্ক না করি আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তা সত্ত্বেও আপনারা যদি করতে চান করতে পারেন। 108 মানে কি 18 6 108, তাহলে দৈর্ঘ্য কত 18, প্রস্থ কত 6, অর্থাৎ কি বি নাম্বার অপশনটা রাইট। ওকে, এটা প্রশ্ন দিয়েছিল আমাদের এসএসসি সিজিএল 2014 সালে। আমি সেম ভাবে আর 2টি অঙ্ক বা 1টি অঙ্ক করিয়ে দিচ্ছি, আপনারা একটা অঙ্ক আপনাদেরকে বাড়ির কাজ দিব, আপনারা কমেন্ট সেকশনে ওই আনসারটি বলবেন। কোশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে একটু দেখবেন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ মিটার এবং পরিসীমা 34 সেমি। তাহলে ক্ষেত্রফল মানে কি লেন্থ ইনটু ব্রেথ, কত বলেছে 60। ওকে, আচ্ছা পরিসীমা কত 34, এর মানে এর অর্ধেক করে নিব, অর্ধ পরিসীমাকে বের করে নিব, কত হয়ে যাবে 17। তাহলে এমন কোন দুটো সংখ্যার যোগফল 17 আর গুণফল 60 হবে? আপনারা বের করতে অবশ্যই পারবেন যে না, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 5। 12 আর 5 এর গুণ করেন তো, 12 আর 5 এর গুণ করলে কত হয় 12 আর 5 60 আর যোগ করলে 17, তাই কি না? আচ্ছা, এবারে বলছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? তাহলে দৈর্ঘ্য কত পেলাম 12, প্রস্থ কত পেলাম 5। কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি স্যার? 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার তার বর্গমূল করা। 12 স্কয়ার মানে 144, 12 স্কয়ার মানে কত 144 প্লাস 5 স্কয়ার মানে 25, তাহলে রুট ওভার অফ 169। 169 এর বর্গমূল কত 13, এর মানে কত নাম্বার অপশন রাইট হয়ে যাবে? ডি নাম্বার অপশনটা রাইট। ওকে, পারছে বুঝতে তো?
কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হচ্ছে, আর তার সঙ্গে এগুলো ট্রিপলয়েড হয়ে থাকে, মানে 12 আর 5 এর অতিভুজটা কত হয়ে থাকে 13। এটা আপনাদেরকে আমি যখন কি বলবো ডিরেকশনের চ্যাপ্টারটা পড়াবো, মানে রিজনিং এর ডিরেকশনের চ্যাপ্টারটা পড়াবো, দিক আর ডিরেকশনের ব্যাপারটা পড়াবো, তখনই হচ্ছে এগুলো বুঝাই দিব, ট্রিপলেট গুলো করাই দিব এখানে। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 4 আমাদের আলোচনা করা হয়ে গেল। তাহলে কত নাম্বার অপশনটা রাইট হয়ে গেল? ডি নাম্বারটা। সেম ভাবে আমরা যদি এখন করি কোশ্চেন নাম্বার 5টা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গমিটার, পরিসীমা 42 মিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত? বুঝবেন, এটা অঙ্ক আমি করে দিচ্ছি, এর মতোই সেম 6 নাম্বারটা আছে, এটা আপনাদের জন্য রাখে দিলাম, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে বলবেন যে এটা রাইট আনসার কি হবে। তাহলে আমি কোশ্চেন নাম্বার 5টা করে দিচ্ছি। ক্ষেত্রফল 108 আর গুণফল 108 আর যোগফলটা 21 হবে কোন সময়? ভাবেন একটু, নিজে ভাবেন। 12 আর যদি 9 এর গুণ করি, 12 9 এর গুণ করলে কত হয়? 108। 12 9 এর গুণ করলে 108, আর 12 আর 9 যদি যোগ করি, যোগ করলে কত হয়ে যায়? 21 হয় কিনা? এর মানে দৈর্ঘ্য কত হয়ে যাবে? 12, প্রস্থ 9। তাহলে দৈর্ঘ্য 12, প্রস্থ 9। তো ওরা কি বলছিল, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, পরিসীমা এত হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর, অন্তর মানে কি? বিয়োগটা। তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হয়? 3, অর্থাৎ অন্তরটা কত হয়ে যাবে? 3। কত নাম্বার অপশনটা রাইট? এই নাম্বার অপশনটা রাইট। সেম ভাবে আপনারা কোশ্চেন নাম্বার 6টা করে দেখাবেন, এটা আপনাদের জন্য কাজ থাকলো। এবারে আমি সেকেন্ড টাইপটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং ওই টাইপটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবারে আমাদের প্রচেষ্টাতে যেটি রয়েছে সেটি হচ্ছে কি, পরিসীমা দেওয়া থাকলে, কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। এর ঠিক উল্টোটা, ক্ষেত্রফল এবং কর্ণ দেওয়া থাকলে পরিসীমা কিভাবে নির্ণয় করব। আপনারা কিন্তু এই প্রসেসগুলোকে অবশ্যই স্ক্রিনশট করে রেখে দিবেন, তাহলে আপনাদের কিন্তু অঙ্কগুলো সেইভাবে টাইপ করে আপনাদের মাথায় বসায় দিতে পারবেন। দেখেন, এখানকার ক্ষেত্রে আমরা যেই নিয়মটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে অর্ধ পরিসীমার স্কয়ার করব সমান কর্ণ স্কয়ার প্লাস 2 গুণ ক্ষেত্রফল, এই কাজটা করব। ওকে, আচ্ছা, অর্ধ পরিসীমা মানে কি? যে পরিসীমাটা দেওয়া থাকবে তার অর্ধেক করে দিয়ে ওর স্কয়ার করা। যেরকম ভাবে আপনাদেরকে আমি একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, আর তাহলে আমাদের এটাতে সূত্রটা মনে থাকে, a + b হোল স্কয়ার সূত্রটা, মানে ওই যে প্রথমেই বোঝানো হলো। ওকে, আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে লাগবে কিন্তু। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার, তাহলে আমরা কি করব? অর্ধ পরিসীমা নিব। অর্ধ পরিসীমা মানে 8, তাহলে 8 এর কি করব? স্কয়ার করব। ওকে, 8 এর স্কয়ার করব ইজ ইকুয়াল টু কর্ণ স্কয়ার, কর্ণ কত ছিল? 4, তাহলে 4 এর স্কয়ার করব প্লাস 2 ইনটু কি হয়? ক্ষেত্রফল মানে এরিয়া। ওকে, তাহলে 8 এর স্কয়ার কত হয়ে যায়? 8 এ 64, এদিকে ছিল 4 এর স্কয়ার 16, এদিকে মাইনাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু 2 ইনটু এরিয়া। তাহলে 64 থেকে 16 বাদ দিলে 16 × 48 ইজ ইকুয়াল টু 2 ইনটু এরিয়া, তাই কি না? তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে জানো? 48 কে 2 দিয়ে ভাগ করা 24, তাহলে 24 সেমি স্কয়ার। ওকে, হয়ে গেল। এটা করা কোনো ব্যাপারই না। তাহলে কিভাবে করতে হয় এটা টেকনিকটা আমরা শিখে গেলাম, যে অর্ধ পরিসীমা মানে কি? এই যে সূত্রটা ইংলিশে দিয়ে দিয়েছি, p/2 তার স্কয়ার করব b স্কয়ার প্লাস 2 ইনটু এরিয়া, ব্যাস এইটুকুনি করলেই এই নিয়মটার অঙ্কগুলো আমরা করে নিতে পারবো। আপনাদেরকে 4-5টি অঙ্ক করিয়ে দিচ্ছে, বাকি বাদ আপনারা নিজে করতে থাকবেন। তাহলে ওই প্রসেস দিয়ে যে অঙ্কগুলো করতে চাইলাম তার মধ্যে 2-3টি অঙ্ক আমি করিয়ে নিচ্ছি, আপনারা এরকম অঙ্ক খুঁজে করতে থাকবেন। ওকে, দেখবেন এবারে কি বলছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 মিটার স্কয়ার মানে 240 বর্গমিটার, কর্ণ 26 হলে পরিসীমা কত? আমাদের সিম্পলি সূত্র কি? p/2 তার হোল স্কয়ার d স্কয়ার প্লাস 2 ইনটু এরিয়া। আচ্ছা, ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 240, আর কর্ণ কত বলে দিয়েছে? 26। বের করতে বলছে পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র কি জানি? p/2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে না, d স্কয়ার, d মানে কত? 26, 26 এর স্কয়ার প্লাস 2 গুণ 240, 240 দিয়ে কত হয়ে যায়? তাহলে p স্কয়ার বাই 4, আমরা এটাকে করতে পারি, তাই কি না? আচ্ছা, আমরা এটা কাজ না করে p/2 লিখি রাখে দিই, p/2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 26 এর স্কয়ার, আপনারা কি জানেন 26 এর স্কয়ার কত হয়? 26 এর স্কয়ার 676 প্লাস, আচ্ছা, এগুলো বর্গ করা যে নির্ণয় করাটা, এটা শর্টকাট ট্রিক্স কিন্তু আমি আপনাদেরকে কিসের ভিডিওতে দিয়ে দিয়েছি, বর্গ নির্ণয়ের যে ট্রিক্সের ভিডিওটি ছিল ওখানে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখতে পারেন গিয়ে। আচ্ছা, 202 এর 480, তাই কি না? যোগ করলে 480, তাহলে p/2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 6 7 8 যোগ করলে কত হয়? 8 7 15, 15 5 6 আর 4 10, 10 আর 1 11, 1156। এবার তাহলে p/2
ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বলতে পারি 1156। 1156 বর্গমূলের নির্ণয়ের সূত্রটা কি যেন? 6 কখন হতে পারে? 6 6 36 6 হতে পারে, বা 4 4 16 6 হতে পারে। 6 36 6 বা 4 4 16 6 হতে পারে। দুই ঘরের কাজ হয়ে গেল, সামনের দুই ঘর। এখানে তাহলে কি 3 3 এ 9 হয়, তাই কি না? 3 3 এ 9, তাহলে 3 এর দ্বিগুণ নিব, 3 এর থেকে 1 বড় নিব, 3 4 এ 12, তাহলে এখানে হবে 3, 3 এর থেকে 1 বড় 4 এর গুণ করলাম, তাহলে 12, এটার তুলনায় এটা ছোট, তাহলে ছোটটাকে নিব, তাহলে কত হয়ে যায়? 34। কত হয়ে যায়? 34। তাহলে 1156 বর্গমূল করলে কত হয়? 34। পি ইজ ইকুয়াল টু 34 দুইয়ে মানে 3 2 এ 6, 4 2 এ 8, তাহলে কত হয়ে যাবে? পরিসীমাটা 68। কত হয়ে যাবে? 68। আপনাদেরকে বর্গমূল বের করার নিয়মটাও কিন্তু ওখানে বলে দিয়েছি ওই ভিডিওতে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার তাহলে 1 সলভ করা হয়ে গেল। পরিসীমা কত হয়ে গেল? তাহলে 68। কিভাবে বের করা হয় আমরা বুঝে নিলাম। ওকে, মিশিয়ে দিচ্ছি। সেম ভাবে কোশ্চেন নাম্বার 2টাকে কিভাবে করব? আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 20 মিটার। পরিসীমা কত বলছে? 56। 56 অর্ধেক করে নিব। 56 অর্ধেক কত? 25 আর 3 28। 28 এর স্কয়ার ইজ ইকুয়াল টু কর্ণ 20 স্কয়ার প্লাস 2 ইনটু এরিয়া। ওকে, তাহলে স্কয়ারটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 28 এর স্কয়ার মাইনাস 20 স্কয়ার হবে, তাই কি না? 2 ইনটু এরিয়া। আচ্ছা, তাহলে একবার কি করতে হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় চলে আসছে, তাহলে একবার কি করব? প্লাস, তাহলে 28 আর 20 48। কত হয়ে যাবে? 48 ইনটু, আচ্ছা 28 থেকে 20 বাদ দিলে, 28 থেকে 20 বাদ দিলে কত হয়? 8 ইজ ইকুয়াল টু 2 ইনটু এরিয়া। 2 2 24 এ 48 কেটে যায় কিনা? তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এরিয়া ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 4 8 32 এর 2 আর 4 4 2 8 2 এ 16, 16 আর 3 19, 192 বর্গ মিটার। ওকে, তাহলে কত নাম্বার অপশনটা রাইট হবে? বি নাম্বার অপশনটা রাইট। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। ক্লিয়ার? লাস্ট যেটা ছিল এটা আপনাদের জন্য এইচডব্লিউ দিয়ে দিলাম, আপনারা এটা বাড়ির কাজ করবেন। এর আর 3টি টাইপ বা 4টির মতো টাইপ করে থাকে, এই 3-4টি টাইপ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেওয়া হবে। আপনারা আয়তক্ষেত্রের প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখে নিন এই পার্টটির, আপনাদের এই প্রশ্ন নিয়ে কোনো আর সমস্যা হবে না আশা করি। তাহলে আপনারা কাইন্ডলি একটা কাজ করবেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন করে দিবেন, কারণ যাতে সব থেকে প্রথম ভিডিওটি আপনার কাছে যায় এবং আপনি এই অঙ্কগুলো করে প্রচন্ড মজা নেন। ওকে, আসলাম।